নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলুমিনা, অক্সাইড অফ অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম অক্সাইড। আজকে আমাদের আলোচ্য বিষয় ইলুমিনা ও তার টেম্পারমেন্ট। দেখেন, আমাদের মেটেরিয়া মেডিকায় আমরা দুইটি মেডিসিন পাই, একটা হলো ইলুমিনা ও ইলুমেন। ইলুমিনা হলো একটি অজৈব রাসায়নিক যোগ যা অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এর অ্যাটমিক নাম্বার হলো 13। এটি একটি নরম, নন ম্যাগনেটিক, নমনীয় এবং হালকা ওজনের ধাতু। এর ঘনত্ব অন্যান্য সাধারণ ধাতুর তুলনায় কম। যেহেতু এটি একটি ছিদ্রযুক্ত দানাদার পদার্থ যা অনুঘটকগুলির জন্য একটি স্তর হিসেবে এবং গ্যাস এবং তরল থেকে জল অপসারণের জন্য একটি শোষণকারী হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে অ্যালুমিনার আরেকটি নাম হলো পিওর ক্লে, মানে খাঁটি কাদামাটি। কাদামাটি তাপ বা বাতাসের সংস্পর্শে আসলে কি হয়? কাদার ভিতরে থাকা পানি শুকিয়ে শুষ্ক হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং ফেটে যায়। অনুরূপভাবে আমরা অ্যালুমিনার রোগীদের মধ্যে এমন লক্ষণ কিন্তু দেখতে পাই, যা অ্যালুমিনার ডক্ট্রিন অফ সিগনেচার বলে আমি মনে করি। স্যার আপনার ডিসপ্লেটি চলে গেছে। জি, আচ্ছা, একটু আবার জাস্ট আসছে। দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একজন স্বাস্থ্যবান সুস্থ শরীরে 30 থেকে 35 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম থাকে। একজন স্বাস্থ্যবান সুস্থ শরীরে একজন মানুষের 30 থেকে 35 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম থাকে। প্রাপ্তবয়স্করা প্রাকৃতিক উৎস থেকে প্রতিদিনই 1 থেকে 10 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম গ্রহণ করে। ডাব্লিউএইচওর মতে প্রাপ্তবয়স্করা ক্ষতি ছাড়াই প্রতিদিন 50 মিলিগ্রামের একটু বেশি অ্যালুমিনিয়াম গ্রহণ করতে পারে। দেখেন যে বর্তমানে অ্যালুমিনিয়াম অক্সাইডের 90% বেশি ইলেকট্রোলাইটিক অ্যালুমিনিয়াম গলানো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তবে ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, রাসায়নিক অবাধ্য উপকরণ, সিরামিক, প্লাস্টিক্স, টেক্সটাইল, কাগজ, প্রসাধনী, ফার্মাসিউটিক্যাল, যেমন আমাদের অ্যান্টাসিড যে মেডিসিনটা রয়েছে গ্যাসের, সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। জি, এনি প্রবলেম? না স্যার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, স্যার একটু স্লো বললে ভালো হয়, স্যার একটু স্লো বলেন। একটু স্লো বলবো না? আচ্ছা, ঠিক আছে। আমাদের যে ফার্মাসিউটিক্যাল অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, যেমন অ্যান্টাসিডও কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তারপরে তৈজসপত্রের মতো নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। এর মাত্রাতিরিক্ত ব্যবহার পেটে গ্যাস, অ্যাসিডিটি, কিডনি ফেলিওর, হতাশা, দুশ্চিন্তা, স্কিন ডিজিজ, তারপরে রক্ত বিষাক্ততা, অ্যানিমিয়া, অস্টিওপোরোসিস ও অস্টিওম্যালাইসিয়ার মতন জটিল ব্যাধির দিকে আমাদের ঠেলে দিচ্ছে। আমরা জানি যে এটি একটি মিনারেল কিংডমের একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা মহাত্মা হ্যানিম্যান সর্বপ্রথম প্রুভিং করেন। এরপর অনেকেই করেছেন, তবে এদের মধ্যে ডক্টর হেরিং অন্যতম। এই ওষুধটি প্রুভিং এর সময় অনেক মূল্যবান লক্ষণ প্রকাশ পেয়েছিল, যা পরবর্তীতে মেটেরিয়া মেডিকাতে লিপিবদ্ধ করা হয়। যেহেতু এটি একটি মিনারেল কিংডমের মেডিসিন, তাই এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য, কাঠামো এবং প্যাটার্ন বা ধরন রয়েছে। আমরা এই বিষয়ে কম বেশি সবাই জানি, তাই এই বিষয়ে বলে সময় নষ্ট করব না। দেখেন যে এলুমিনাকে চিনতে হলে, বুঝতে হলে এবং একে এর শারীরিক এবং মানসিক লক্ষণগুলো খুব ভালো করে বুঝতে হবে। কারণ আমরা যদি ভালো করে না বুঝি, তাহলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার নিজেরও ভুল হয়। এই জন্য আমাদের এই রোগীর নিবিড়ভাবে অবজারভেশন করতে হবে, ফিল করতে হবে। হ্যাঁ, এলোমিনার রোগীকে বিশেষ করে। খালি এলোমিনা না, আমাদের যে কোনো রোগীর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমাদের খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এলুমিনা একটি অ্যাকুইট এবং ক্রনিক উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর রোগ প্রবণতা হলো স্ক্রোফুলাস, টিউবারকুলার এবং সিফিলিটিক। এলুমিনা সোরা, সাইকোসিস, টিউবারকুলার এবং সিফিলিটিক এই 4টি মায়াজামের উপরে দারুণ কাজ করে। এরা মূলত শীতকাতর, তবে মধ্যম শীতকাতর। ডান দিকে রোগের আক্রমণটা আমরা বেশি দেখতে পাই, আবার উপরে বাম দিকে এবং নিচে ডান দিকে রোগের আক্রমণ লক্ষ্য করা যায়। এলুমিনা এলুমিনা আমাদের শরীরের, বিশেষ করে মেরুমজ্জার স্নায়ুর উপরে, মিউকাস মেমব্রেনের উপরে, রেকটাম, অ্যানাস, চর্ম, স্নায়ুরজ্জু ইত্যাদির উপরে কিন্তু ভালো কাজ করে। এলুমিনার কাজ কিন্তু এই সকল অঙ্গ প্রত্যঙ্গের উপরে খুব ভালো। এবং আমরা দেখি যে এলুমিনার রোগীরা
কোষ্ঠকাঠিন্য, পক্ষাঘাত, সাদাস্রাব, নারী পুরুষের যৌন চাহিদা কমে যাওয়া, শুক্রপাত, তারপরে ঋতুস্রাবের বিশৃঙ্খলা, ঘন ঘন প্রস্রাব, ইউটিআই, গনোরিয়া, ইউটেরাইন প্রোলাপস, সোরিয়াসিস, একজিমা, হেমোরয়েডস, সেতি, মেস্তা, ঘামাচি, দাঁত, আঁচিল, খুশকি, পলিপাস, টিউমার, জন্ডিস, শুষ্ক কাশি, বমি, মাথা ব্যথা, বাত ব্যথা, সাইটিকার ব্যথা, কানের স্রাব, মাথা ঘোরা, আমাশয়, গ্যাস্ট্রিক আলসার, তারপর প্রোস্টেট বৃদ্ধি, বিষণ্ণতা, ডিমেনশিয়া, পাতলা পায়খানা, হাত পায়ের চামড়া ফাটা, জ্বরের শুষ্কতা, জ্বর ইত্যাদি রোগ নিয়ে আমাদের চেম্বারে কিন্তু এসে থাকে। আমরা কিন্তু এটা দেখতে পাই যে এই ধরনের রোগ নিয়ে কিন্তু বেশিরভাগই এলোমেনা রোগীরা এসে থাকে। আচ্ছা, এলোমেনার রোগীরা শারীরিক পরিশ্রম, কৃত্রিম খাদ্য গ্রহণ, অতিরিক্ত ওজন ছাড়া সংক্রান্ত কাজ, তারপরে সীসার বিষাক্ততা, তারপর রাগের পর বা রাগ চাপা পড়ে এদের রোগ হয়ে যায় বা রোগে আক্রান্ত হয়ে যায়, আমরা দেখতে পাই। তারপরে নৈরাশ্যজনিত কারণে অসুস্থ হয়ে যায় এবং শিশুরা বিশেষ করে বোতলজাত খাদ্য এবং পানীয় পানে গ্রহণের পরে এই বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যায়। আমরা যদি কারণ অনুসন্ধান করি এলুমিনার, তাহলে এই সকল কারণগুলো পাই। আমরা প্রতিদিনই বিভিন্ন বিষক্রিয়ায় কিন্তু আক্রান্ত হচ্ছি। যদি কোনো মানুষ সীসার বিষাক্ততায় আক্রান্ত হয়, তাহলে এই বিষ দূর করতে এলুমিনা কিন্তু একটি মূল্যবান ওষুধ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এছাড়াও কোস্টিকাম, টিউবারকুলিনাম, প্লাম্বা মেটালিকাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আচ্ছা, এলুমিনার রোগীদের খাদ্যের ইচ্ছাটা দেখেন বড় অদ্ভুত। কারণ এলুমিনার খাদ্যের বিষয়টা কিন্তু আমাদের রোগীলিপি করার সময় খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। যেমন ধরেন, এরা পোড়ামাটি, চুন, কাঠ, কয়লা, তারপর চাল, স্লেট, পেন্সিল, শুষ্ক খাদ্য, চক, খড়ি, পড়ন্ত চা, মাটি, টক ফল, কফি, শাকসবজি প্রভৃতি খেতে চায়। আবার এদের অনিচ্ছার মধ্যে তাকাবেন, তখন দেখবেন যে এরা মাংস, আলু, লবণ খেতে চায় না। আলু একদমই সহ্য হয় না এলোমেনা রোগীদের। এছাড়া দুধ, শাকসবজি, মাছ, পেঁয়াজ, তারপরে ঠান্ডা গরম খাদ্য এবং পানীয় এদের একদমই সহ্য হয় না। খেলে শরীরের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। সকালে ঘুম থেকে উঠলে এদের রোগের বৃদ্ধি ঘটে, বিশেষ করে এলুমিনা রোগীদের। এবং কৃত্রিম খাদ্য গ্রহণ করলে গরম ঘরে ঢুকলে এদের বৃদ্ধি হয় রোগের। এছাড়াও আলু খেলে বৃদ্ধি, মাসিকের পরে, অমাবস্যায় এবং পূর্ণিমার সময় এদের রোগের বৃদ্ধি ঘটে। পর্যায়ক্রমে রোগের বৃদ্ধি এবং আমরা দেখি যে লবণ এবং মাছ মাংসের ঝোল খেলেও কিন্তু এদের রোগের বৃদ্ধি ঘটে। অন্যদিকে গ্রীষ্মকালের মৃদু বাতাসে রোগের উপশম, গরম পানীয় পানে এবং খাওয়ার সময় রোগের উপশম হয়। ঠান্ডা পানিতে গা ধুলে রোগের যন্ত্রণা কমে যায়, আমরা প্রায় দেখি রোগীরা বলে। ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়ায় এলোমেনা রোগীদের রোগের উপশম বা হ্রাস হয়। এলুমিনাকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন এবং অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন যে এলুমিনাকে চিররোগের অ্যাকোনাইড বলা হয়। এবং এলুমিনা হলো ব্রায়োনিয়ার ক্রনিক এবং এরা একে অপরের অনুপূরক ও প্রতিষেধক ওষুধ। এলুমিনার রোগীর দিকে যদি তাকাই আমরা, যে এলুমিনার রোগী বেশ রোগা পাতলা, হালকা শরীর, শুকিয়ে গেছে মাংসটা, গায়ের রং ময়লা, নম্র, প্রফুল্ল স্বভাবের, সূচিবায়ুগ্রস্ত, কুচকানো ত্বক, জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতুর ব্যক্তি, এবং যারা ক্রনিক ডিজিজে ভুগে, বিশেষ করে ক্রনিক ডিজিজে যারা ভুগে, যাদের শুকনো দাউদের মতো চুলকানিযুক্ত উদ্ভিদ বের হয়, যা শীতে বাড়ে, বিছানার গরম হয়ে উঠলে অসহ্য চুলকায়। বিছানা যখন গরম, বিছানা শুতে গেলে যখন বিছানা গরম হয়ে যায়, তখন এদের চুলকানি অসহ্য মাত্রায় চুলকানি বেড়ে যায় এবং চুলকিয়ে রক্ত বের না করা পর্যন্ত কিন্তু এদের চুলকাতে থাকে, তারপরে ব্যথা শুরু হয়। এরকম ব্যক্তির পক্ষে কিন্তু এলুমিনা খুবই উপযোগী একটি ওষুধ। অন্যদিকে যদি আমরা ব্রায়োনের দিকে তাকাই, যেহেতু এর অনুপূরক, অন্যদিকে ব্রায়োনের দিকে তাকালে দেখি যে এই রোগীরা হলো শুকনো স্নায়বিক রোগা, লম্বা আকৃতির লোক, ঘন কালো চুল, গায়ের রং কালো, শুকনো ত্বক ও চেহারা। তারপরে দেখি যে এরা দৃঢ় মাংসপেশী, পিত্ত প্রধান ধাতু, গেটে বাত ও রিউমেটিক বাতজনিত রোগে যারা ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে উপযোগী। পিত্ত দোষযুক্ত যারা প্রায়ই পিত্ত ঘটিত অসুখে ভুগে, গরম কাতর, খিটখিটে একগুঁয়ে ও ভীষণ রাগী প্রকৃতির মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে ব্রায়োনিয়া খুবই উপযোগী একটি ওষুধ। ব্রায়োনিয়া এলবের একটি প্রধান চরিত্রগত লক্ষণ হলো যে কোনো রকম নড়াচড়ায় এদের রোগের বৃদ্ধি ঘটে এবং শারীরিক ও মানসিক সম্পূর্ণ বিশ্রামে রোগের উপশম হয়। এবং আমরা দেখি যে ব্রায়োনিয়া এলবের
যে ব্যথাগুলো হয়, যে কোনো ব্যথা হলো সূচ ফোটানো এবং ছিঁড়ে ফেলার মতন, এবং সামান্য নড়াচড়ে বেড়ে যায়। দেহের সমস্ত ধরনের মিউকাস মেমব্রেন শুকিয়ে যায়। এই ধরনের আমরা লক্ষণ কিন্তু ব্রায়োনিয়া রোগীর ভিতর দেখতে পাই। আচ্ছা, আমি ব্রায়োনিয়াকে 2 লাইনে শেষ করব। আমি এটা বলার কারণটা হলো যে এলুমিনার সঙ্গে ব্রায়োনিয়ার যে একটু সামান্য পার্থক্য করে দিচ্ছি আমি, কি জন্য করছি এটা পরে বলছি আমি। 2 লাইনে ব্রায়োনিয়াকে শেষ করব, সেটা হলো যে এর ফিজিক্যাল সিমটম, আমরা যদি এই কথা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এর ফিজিক্যাল লক্ষণটা বুঝতে পারবো, যেটা ব্রায়োনিয়া রোগী। যেমন শুষ্কতা, কোষ্ঠকাঠিন্য, পিপাসা, শক্তভাব, ডান দিকে আক্রান্ত, আলস্য বা অলস, বাত, নড়াচড়ায় বৃদ্ধি ও বিশ্রামী উপশম, এটা হলো ফিজিক্যাল সিমটম। আচ্ছা, মেন্টাল সিমটমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যারা বাস্তব বুদ্ধি সম্পন্ন মানসিকতার মানুষ, নিঃসঙ্গ প্রিয়তা, নিরাপত্তাহীনতা, দায়িত্বশীল, বাস্তববাদী, মনের শুষ্কতা, দারিদ্র্যের ভয় এবং এবং একজন হিসেবী ব্যবসায়িক মানসিকতার মানুষ, যার কাছে জীবনের প্রতিটি ক্ষেত্রে লাভের বিষয়টি মুখ্য। এই কটা জিনিস আমরা যদি মনে রাখি তাহলে মোটামুটি আমরা ব্রায়োনিয়াকে চিনতে পারবো। মোহাম্মদ রতন মিয়া ও বাবর আলী নামের 50 ঊর্ধ্ব 2 জন ভদ্রলোক আমার চেম্বারে আসেন তাদের মাজা এবং হাঁটুর বাত ব্যথা নিয়ে। এই কয়েক বছর পুরাতন বাত ব্যথা নিয়ে এই দুজনে বেশ পেরেশানির মধ্যে আছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাত ব্যথা প্রচন্ড বেড়ে গেছে। দুজনে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে, মাথা ব্যথা, গ্যাসেরও প্রবলেম আছে, শরীরে চামড়া ফাটা, চুলকানির সমস্যাও আছে। দুইজনের ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে। নিয়মিত অ্যালোপ্যাথি মেডিসিন খাই এবং দুইজনেই বন্ধু এবং পেশায় ব্যবসায়িক। আচ্ছা, এবার রতন সাহেবের এই 2 জন রোগী কিন্তু আমার চেম্বারে 2 বন্ধু পাশাপাশি বসে আছে এবং আমি রোগী লিপি করছি। রতন সাহেবের কিছু বলবেন কেউ? আচ্ছা, রতন সাহেবের বাতের ব্যথা উঠলে কি করেন? আমি আসলে যখন তাকে প্রশ্ন করলাম যে আপনার সমস্যাটা বলেন, আপনি কি করেন ব্যথা উঠলে, রতন সাহেব বলছেন যে বাতের ব্যথা উঠলে ঘরের বাহির থেকে বাইরে চলে যায়, ঘরে প্রবেশ করলে ব্যথা যন্ত্রণা মনে হয় যে বেড়ে যায়, 4 দেয়ালের মাঝে ঢুকলে আমার টেনশন হয়। অনেক দিন ধরে অ্যালোপ্যাথি চিকিৎসা করলাম, বহু ডাক্তার দেখালাম, টাকা তো আর কম খরচ করলাম না, কিন্তু কি হলো বলেন, ব্যথা তো আর ভালো হলো না। তাহলে আমি বলছি যে তাহলে আমার কাছে কেন আসলেন আপনি? কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর বললেন, এই ব্যথা নিয়ে মনে হয় আমাকে মনে হয় কবরে চলে যেতে হবে। এই হলো তার কথা। আমি তাকে ইলুমিনা দিয়েছিলাম এবং তিনি তার এই কষ্ট থেকে অনেকটাই মুক্তি পেয়েছিলেন। এবার ডক্টর জনাব বাবর আলী সাহেবের দিকে তাকালে ওনাকে যখন প্রশ্ন করলাম উনি কি করেন ব্যথা হলে, ব্যথা উঠলে দোকান থেকে একটা ব্যথার ও গ্যাসের ওষুধ খেয়ে নেয়, যতক্ষণ পারা যায় এইভাবে সহ্য করে চলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তার দেখাননি? দেখিয়েছি তো, গেলে তো 1 গাদা টেস্ট দেয়, ইনজেকশন, ক্যালসিয়াম ট্যাবলেট, পেন কিলার খেতে দেয়, ওগুলা খেলে কিছুদিন ভালো থাকা যায়। বলেন ওগুলো কি চিকিৎসা হলো? আচ্ছা, তারপরে বলে যে বেড রেস্ট। আচ্ছা বলেন তো, আমি যদি বেড রেস্ট নিই, আমি যদি রেস্টে থাকি, তাহলে আমার দোকানটা চালাবে কে? এই যে এত খরচ, এই যে আলগা দাম জিনিসপত্রের, এগুলা কিভাবে মেনটেন করবো বলেন? তাকে আমি ব্রায়োনিয়া হেল্প দিয়েছিলাম। আমি এই জন্য আপনাদেরকে বললাম যে এই যে ইলুমিনা এবং ব্রায়োনিয়া ফিজিক্যাল সিমটম গুলো দেখেন এবং তাদের মানসিক যে লক্ষণগুলো দেখেন কত পার্থক্য, এই জন্য এই কথাগুলো বলা। আচ্ছা, এই ওষুধটা দেওয়ার পরে তিনিও বেশ আলহামদুলিল্লাহ অনেকটাই আরাম পেয়ে গেছিলেন এই বাত ব্যথা যন্ত্রণা থেকে। আমি একটু টেম্পারমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, টেম্পারমেন্টটা কি জিনিস? টেম্পারমেন্ট হলো, এর আবিধানিক অর্থ হলো যে স্বভাব, মেজাজ বা প্রকৃতি বা ধাত। টেম্পারমেন্ট কিন্তু একটু অনেক বড় সাবজেক্ট, আমি অত বিস্তৃত আলোচনা করব না। আমি শুধু ইলুমিনার টেম্পারমেন্ট নিয়ে কথা বলবো, কারণ এই ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে হলে আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বা ধাতুগত চিকিৎসা বিষয়ক জ্ঞান থাকা অপরিহার্য। বিশেষ করে পুরাতন চিকিৎসার এর কোনো বিকল্পই কিন্তু নাই ধাতুগত চিকিৎসার ক্ষেত্রে। এই জন্য এর অন্যতম উপাদান হলো হিউম্যান টেম্পারমেন্টস। যখন আমরা ধাতুগত চিকিৎসা করব তখন আমাদের
এর অন্যতম উপাদান হলো হিউম্যান টেম্পারমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকা। আচ্ছা, ইলুমিনার টেম্পারমেন্ট হলো মেলানকোলিক এবং হাইপোকন্ড্রিয়াকাল। মেলানকোলিকের আবিধানিক অর্থ হলো বিষাদ বায়ুগ্রস্ত, বিষাদপূর্ণ, বিষণ্ণ, বিষাদগ্রস্ত। এদের ভিতরে দেখবেন যে এরা কথা বলতে অনিচ্ছুক, উদ্বিগ্ন, সতর্ক, দুঃখ সংবেদনশীল, সমালোচনামূলক এবং ভ্রমগ্রস্ত। সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে নিজেকে গুটিয়ে রাখে। এদের এই যে মেলানকোলিক যে টেম্পারমেন্ট গুলো আপনারা দেখবেন, এই আমি বলছি একটু করে যে এরা খুবই আবেগপ্রবণ হন এবং মন মরা থাকেন, নিজের আশা স্বপ্ন ইত্যাদির মধ্যে ডুবে থাকেন। পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে নিজের ধ্যান ধারণা দ্বন্দ্ব রয়েছে বলে মনে করেন। যদিও এ ধরনের মানুষজন গভীরভাবে আবেগপ্রবণ হন, তবে গভীরভাবে চিন্তা করতেও কিন্তু সক্ষম। তথাপি দেখা যায় যে এদের বুদ্ধিমত্তা কিছুটা দুর্বলতা কাজ করে, ফলে সিদ্ধান্ত নিতে সক্ষম হন না। এদের মধ্যে এই সলিউশনের যথেষ্ট প্রভাব দেখা যায়। জীবনে বড় কোনো দুঃখময় ঘটনা ঘটলে তা মুখে বর্ণনা চেয়ে লেখনির মাধ্যমে অধিকতর ভালোভাবে প্রকাশ করতে পারেন। এদের লক্ষণসমূহ আদর্শিকভাবে গৃহীত হলে সেগুলোর বাস্তবায়ন করা খুবই মুশকিল হয়ে পড়ে, যার ফলে তারা প্রায়শই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। মানুষ হিসাবে এত বেশি খুঁতখুঁতে প্রকৃতির যে এমনকি নিজের ভুল ত্রুটিও বের করতে পারেন না এবং বের করতে পারেন এবং করেনও তাই। এরা এতই পরিপাটি এবং বন্ধুর সংখ্যা খুবই কম এবং দীর্ঘস্থায়ী। বিপদের সময় ধৈর্য ধারণ করেন এবং তা প্রকাশ করেন না। তথাপি এরা খুব কম লোকের কাছে নিজের মনোভাব ব্যক্ত করেন। ওভার সেন্সিটিভ হওয়ার কারণে সহজে মনোক্ষুণ্ণ হন। কোনো অপমানজনক ঘটনা ঘটলে সহজে ভুলতে পারেন না। এরা এত সতর্ক যে যে তার পরামর্শ মোতাবেক চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ভয়ে তারা কাউকে উপদেশ বা পরামর্শ পর্যন্ত দিতে চান না। এদেরকে বলতে পারেন আদর্শ অন্তর্মুখী ব্যক্তি, ইন্ট্রোভার্টেড একজন ব্যক্তি বলতে পারেন। আমরা হাইপোকন্ড্রিয়াকাল এই বিষয়টি একটু দেখব। হাইপোকন্ড্রিয়াকালের মানে কি? এ পার্সন হু ইজ ওপেন অর অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট হিজ অর হার ওন হেলথ। আমরা যদি একটু সহজভাবে বলি যে এ পার্সন এফেক্টেড বাই হাইপোকন্ড্রিয়া বা হাইপোকন্ড্রিয়াসিস, মূল কথা হলো যে একজন মানুষ যখন তার স্বাস্থ্য নিয়ে অস্বাভাবিক বা অতিরিক্ত উদ্বেগ ভাবনা চিন্তা করে, বা সে তার স্বাস্থ্য বা অসুখ বিসুখ নিয়ে সব সময় দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে থাকে, যে এমন একটি মানসিক অবস্থাকে কিন্তু হাইপোকন্ড্রিয়াকাল বোঝায়। এবং আমরা যদি হাইপোকন্ড্রিয়া বা হাইপোকন্ড্রিয়াসিস যদি দেখি, তো এর সংজ্ঞাতে দেখি যে স্নায়বিক রোগ বিশেষ, চিত্ত উন্মাদ, কোনো আপাতত কারণ ব্যতীত কিংবা নিজের স্বাস্থ্য সম্বন্ধে অহেতুক উৎকণ্ঠাজনিত মানসিক অবসাদ, ব্যাধি কল্পনা, মনোব্যাধি, এটা হলো হাইপোকন্ড্রিয়া বা হাইপোকন্ড্রিয়াসিস। তাহলে আমরা পেলাম কি যে হাইপোকন্ড্রিয়াকাল এদের একটি মিলানকোলিক এবং হাইপোকন্ড্রিয়াকাল ইলুমিনার রোগীদের ভিতরে আমরা এই মানসিক লক্ষণগুলো দেখতে পাই। আমি একটু দেখাই, এটি হলো মিলানকোলিক চেহারার একটি অভিব্যক্তি। এদের চেহারাগুলো প্রায় কিন্তু আমরা এরকম দেখি, এই ধরনের হয়ে থাকে এই ধরনের মানুষগুলো। আমি মানসিক লক্ষণ নিয়ে একটু বলবো। ইলুমিনা হলো নন ম্যাগনেটিক সাবস্টেন্ট, অর্থাৎ তার মধ্যে চুম্বকের প্রভাব পড়ে না, মানে চুম্বকত্ব সৃষ্টি হতে পারে না। চুম্বকত্বর ক্ষেত্রে কেমন যেন নিষ্পৃহ। আমাদের ইলুমিনার মনটি যেন তাই নিরুৎসাহী, নির্লিপ্ত, প্রতিক্রিয়াহীন, নীরস এবং উত্তেজনাহীন। আপনারা দেখবেন যে ইলুমিনা শিশুদের মধ্যে মনোযোগের প্রচুর অভাব রয়েছে। এরা লেখাপড়ার মনোযোগ দিতে পারে না, মানে মনোযোগ একবারে নাই। মা বাবারা প্রায় অভিযোগ করে কোনো কাজের প্রতি মনোযোগ নাই। একটা কাজ শুরু করলে কিছুদিন যেতে না যেতে সে কাজ বন্ধ করে দেয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনার বাচ্চাটাকে ছবি আঁকতে দিয়েছেন, কোনো স্কুলে ভর্তি করে দিয়েছেন, সে কিছুদিন খুব আগ্রহ করে ছবি আঁকতে গেল, তার মধ্যে প্রচন্ড আগ্রহ উদ্যম লক্ষ্য করলেন। এভাবে 1-2 মাস যাওয়ার পরে দেখবে যে ছবি আঁকছে না, স্কুলে যাচ্ছে না, মানে ছবি আঁকা বাদ। এইভাবে আপনি যেখানে তাকে দিবেন, গান, নাচ, খেলাধুলা, যে কোনো ক্রিয়েটিভ সাইডে দেন না কেন,
তারপরে দেখবেন তারা কিছুদিন করছে, কিছুদিন পরে সব বাদ দিয়ে দিয়েছে। এই লক্ষণগুলি আপনারা এলুমিনার বাচ্চাদের ভিতরে পাবেন, এবং আমরা এই লক্ষণগুলো কিন্তু বড়দের মধ্যেও দেখতে পাই। যেমন অনেকে দেখবেন যে চাকরি করছে, চাকরি করতে করতে চাকরি ভালো লাগছে না, চাকরি ছেড়ে দিল, ভালো কথা। চাকরি ছেড়ে দিয়ে কি করছে? ব্যবসা করছে, ব্যবসা করতে ইচ্ছে করছে, ব্যবসা করছে। আচ্ছা, কিছুদিন ব্যবসা করার পরে দেখা যাচ্ছে ব্যবসা ভালো লাগছে না, তখন কি করছে? বাসায় বসে আছে। আমাদের আশপাশে এরকম আপনারা লক্ষ্য করলে অনেক মানুষ পাবেন যারা এরকম মানসিকতা। এদের মধ্যে আত্মবিশ্বাস একদমই নাই। বাবা মা ফোর্স দিলে বা কাজের জোর দিলে বা বলে বলে তারপরে কাজটা করে, কিন্তু এদেরকে খুব ফোর্স করতে হয় এই এলুমিনার মানুষদেরকে এবং বাচ্চাদেরকে। নিজের কোনো আগ্রহ নাই, পড়ছে তো পড়ছে, লিখছে তো লিখছে। বাবা মা বলে আমার ছেলে মেয়েটা খুব স্লো, জানেন, এত ধীর যে কি বলবো ডাক্তার সাহেব। আমরা বড়দের মধ্যেও কিন্তু এই ধরনের লক্ষণ দেখতে পাই। বর্তমানে আমাদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমাদের স্বামী স্ত্রীকে মানে চাকরি করতে হয়, যার কারণে বাচ্চা হয়তো দাদা দাদি বা নানা নানির কাছে আছে বা কোনো আয়ার কাছে আছে। তখন দেখা যায় যে বাবা মা যখন বাসায় আসেন সারাদিন কাজ কাম সেরে, তখন দেখা যায় যে সন্তান যখন বাবা মার কাছে যায়, তা আবদার করে বিভিন্ন জিনিসে, তখন বাবা মা বিরক্ত বোধ করে। সন্তান তো বাবা মার আদর চাইবে, এটা তো খুব স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু বাবা মা দেখা যায় যে তাকে খিটখিটে মেজাজ নিয়ে বা কোনো কিছু নিয়ে তাকে একটু বকাবকি করে বা একটু বললে, তখন সন্তান বলে যে কেন বাবা মা এরকম করছে, সন্তান তখন বুঝতে পারে না। এবং আমরা দেখি যে এই সকল বাবা মারা মাথায় প্রচুর পরিমাণে স্ট্রেস নিয়ে, টেনশন নিয়ে কিন্তু বাসাতে ঢুকে, যার কারণে তাদের এই সমস্যাগুলো তৈরি হয়। তখন এই সন্তানগুলোর উপরে তার একটা মানসিক প্রভাব, মানে নেতিবাচক একটা প্রভাব পড়ে, যার কারণে এই সকল সন্তানরা আস্তে আস্তে একটু নিজের ভিতরে এক ধরনের একটা অসামঞ্জস্য তৈরি হয়। কিরকম? যেমন দেখেন যে এই ধরনের বাবা মারা সবসময় চায় যে তার সন্তান সবচেয়ে ভালো নাম্বার পাবে, ভালো কিছু করবে। এই বাবা মাদের কিন্তু এক্সপেকটেশন এইরকম। বাবা মারা কিন্তু সবসময় সন্তানদেরকে বলে যে তুমি এটা করো না, এটা করো, ওটা করো না, এটা করো। তখন সন্তান যখনই কিছু করতে যায়, তখন বাবা মা বলে যে তুমি এটা করো না, তুমি এখন লেখাপড়া করো, তোমার ছবি আঁকানো দরকার নাই। তখন সন্তান দেখা যায় যে একটু আঁকার পর মন খারাপ করলো, আবার চলে গেল। এইভাবে সন্তান যেটাই করতে চায় বাবা মা তখন সেটাতে যখন বাধা দেয়, তখন এই সন্তানের ভিতরে কিন্তু এক ধরনের এই প্রতিক্রিয়ার ভিতরে সৃষ্টি হয়, যার ফলে তার ভিতরে যে মানসিক যে পরিবর্তনটা হয়, এবং আস্তে আস্তে তার ভিতরে কিন্তু আর এই যে নিজে থেকে কিছু করার যে প্রবৃত্তি, এটা কিন্তু হারিয়ে যায়। যার ফলে আমরা দেখতে পাই যে এই সকল মানুষরা ছোট থেকে বড় হওয়ার পরে, তখন যারা যখন একটু বড় হয়, তখন বলে যে না, আমার বাবা মা তো আমাকে ঠিকই বলছে। আহ ওরা তো, কারণ আমার তো এটা করা ঠিক হচ্ছে না, কারণ বাবা মা তো ভালো বোঝে আমার থেকে। তখন তাদের ভিতরে কিন্তু এই রকমের একটা জিনিস তৈরি হয়ে যায়। তখন তার মধ্যে তার ইচ্ছা, অনিচ্ছা, ভালো লাগা, ক্রিয়েটিভিটি সব অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। নিজের বলে কোনো কিছু থাকছে না। শরীর আমার কিন্তু মাথা অন্যের, এইভাবে তৈরি হয়ে যাচ্ছে এলোমেলা। আবার আমরা এটাও দেখি যে সমাজ, পরিবেশ এবং প্রতিকূল অবস্থার কারণেও মানুষের মধ্যে এলুমিনার মেন্টাল স্টেট তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। আমরা আরো দেখি যে এলুমিনার বুদ্ধিবৃত্তির গোলমাল, মানে হলো এলুমিনার মস্তিষ্ক এতটাই বিঘ্নিত, গোলমেলে যে সে কোনো বিষয় স্থিরভাবে চিন্তা করতে পারে না। কেন পারে না? এলুমিনা তার চিন্তা ভাবনা করতে পারে না। সে যা করে মনে করে তা অন্য কেউ করছে বা অন্য কেউ বলছে, এরকম তার ভিতরে একটা ডিলিউশন তৈরি হয়। সে যা বলে মনে করে তা অন্য কেউ বলছে, সে যা দেখে মনে করে অন্য কেউ তা দেখছে, এইরকম তার ভিতরে কাজ করে। মানে মন, ধারণা, চিন্তা ভাবনা, দেখাশোনা সব ব্যাপারে যেন সে তালগোল পাকিয়ে ফেলছে। তার তার কাজের ভুল, কথায় ভুল, সিদ্ধান্ত নিতে ভুল। আমরা দেখতে পাই যে এলুমিনা রোগীদের ভিতরে আহ কখনো তারা সিদ্ধান্ত নিতে পারে না, তারা কথায় কথায় ভুল করে, তারা কাজে ভুল করে। এবং আমরা দেখি যে নিজের বুদ্ধি অন্য লোকের মাথায় রেখে এরা কিন্তু চলে। নিজের মানসিক অস্থিরতা ও দুর্বলতার জন্য কখনোই কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্তের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। যেমন ধরেন যে কোথাও বেড়াতে যাবে বা কোনো কিছু কিনবে বা আহ কোনো কিছু খাবে, তখন দেখা যায় যে এরা বাবা মা, ভাই বোন বা বন্ধু বান্ধবের উপর নির্ভর করে যে কি করব, বল আমাকে, কি কোনটা নেব, কোথায় যাব। তারা কিন্তু এইভাবে এই কথাগুলো তারা বলে, এবং এদের মেন্টাল স্টেটটা এইরকম প্রকৃতির হয়ে যায়। আমরা আরো দেখি যে এলুমিনার রোগীদের রোগীর চিন্তা ভাবনা ধীর, উত্তর দিতে ধীর,
এমনকি কাজকর্ম ধীর হয়ে থাকে, উত্তর দিতে হোঁচট খায়। অনেকে অনেকে ভেবে চিনতে ভাবে, কিন্তু খুব ধীরে সুস্থে কিন্তু উত্তর করে এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে। অনেক সময় লাগে এদের। ঠিক কি অবস্থা তার মনের মধ্যে হচ্ছে তা কিন্তু সে ব্যাখ্যা করতে পারে না। যখন তাকে প্রশ্ন করবেন, দেখবেন যে কিছুক্ষণ থেমে বা একটু ভেবে চিন্তে কিন্তু সেই উত্তরগুলো কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। এটা কিন্তু আমাদের অবজারভেশন করতে হবে। আমরা আরো দেখি যে একধারে রুগী যেমন ব্যস্তভাগীশ, অন্যদিকে আবার অতি ধীর গতি সম্পন্ন। শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে এরা কিন্তু ধীর গতির হয়। তার মধ্যে কোনো প্রকার কর্মতৎপরতা দেখা যায় না। তার অন্যতম কারণ হলো পক্ষাঘাত। এলুমিনা কিন্তু পক্ষাঘাতের খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই পক্ষাঘাতজনিত পরিস্থিতির জন্য রোগী শারীরিক ও মানসিকভাবে ধীর গতির হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা কিন্তু একটা মানুষের পক্ষে কিন্তু স্বাভাবিক না, কারণ একটা কাজ করছে ঘন্টার পর ঘন্টা, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না। কিন্তু এই কারণে তার পরিবারের মধ্যে পরিবারের যে লোকজন রয়েছে, বাবা মা হোক, স্বামী হোক, সন্তান হোক, সবার সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়, আমরা দেখতে পাই এটা। তারপরে আমরা দেখি যে স্বামী পুত্র পিতামাতা ভালোবাসা তাকে তৃপ্তি দেয় না, কারণ রোগী ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচে, যেন তার মনের কথা শোনার মতো কেউ নাই। তাই বলে এলুমিনা কিন্তু কোনো অবস্থাতে উদাসীন নয়, কিন্তু এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সম্পূর্ণ মাত্রায় সংসারী এবং প্রতিদান প্রত্যাশী। এলুমিনার রোগীরা সামান্য ব্যাপারে স্পর্শকাতর হয়ে পড়ে এবং রোগিনী মনে করে যে রোগী এরা মনে করে যে তার মনের কথা শোনার মতো কেউ নেই জগতে। তাই তার কথাবার্তায় প্রচ্ছন্ন অভিমান ঝরে পড়ে, মনের মধ্যে একটা নিঃসঙ্গতা বোধ ও একাকিত্ব ভাব প্রকট হয়। আপনারা নিশ্চিত জানেন যে এলুমিনার রোগী শুষ্ক মনোভাবাপন্ন বা শুষ্ক হয়ে থাকে। শারীরিক শুষ্কতা, মানসিক শুষ্কতা এর ভিতরে প্রচন্ড ভাবে কাজ করে। শারীরিক শুষ্কতার সাথে তার মনের অবস্থাও সমান মাত্রায় শুষ্ক হয়ে ওঠে। এই হলো এলুমিনা। আমরা এলুমিনা মানসিক লক্ষণ মোটামুটি আরো অনেক শেড রয়েছে, আমি অল্প করে বলছি। আমার শরীরটা একটু খারাপ, আমার একটু গলা বসে গেছে, আমি ওর জন্য দুঃখিত। আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমি অল্প করে বলছি। আমি এলুমিনার ফিজিক্যাল সিমটম নিয়ে একটু কথা বলবো। কারণ আমাদের ফিজিক্যাল সিমটম গুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখবেন যে আমাদের মেডিকা কিন্তু খুব সমৃদ্ধ। কারণ কোনো মেডিসিন আছে যে প্রচুর মানসিক লক্ষণ, মানসিক লক্ষণে পরিপূর্ণ, সেখানে ফিজিক্যাল লক্ষণগুলো আমরা কম পাই। আবার কোনো মেডিসিন আছে যেখানে ফিজিক্যাল লক্ষণ অনেক বেশি কিন্তু মেন্টাল সিমটম অনেক কম। আবার কোনো মেডিসিনে দেখা যায় যে ফিজিক্যাল লক্ষণ অর্ধেক আছে, অর্ধেক মানসিক লক্ষণ আছে। ওই জন্য প্রত্যেকটা মেডিসিনকে কিন্তু আমাদের খুব ভালোভাবে অবজারভেশন করতে হবে। এলুমিনা এমন একটি মেডিসিন যেখানে ফিজিক্যাল এবং মেন্টাল দুটি সিমটমে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল সিমটমের ভিতরে আমরা কি দেখি এলুমিনার ভিতরে দেখি যে এদের কোষ্ঠকাঠিন্য অস্বাভাবিক। এরা শক্ত, শুষ্ক, গুলটে বা গাঁট বরকি বা ভেড়া নাদির মতো শক্ত পায়খানা করে এবং মলভাণ্ডে মল জমা না হওয়া পর্যন্ত মল ত্যাগের কোনো ইচ্ছা থাকে না। এমনকি পাতলা মল এবং খুব কষ্টে বেরিয়ে থাকে। প্রচন্ড কোদ দিতে হয়। মল ত্যাগের বহু আগে বেদনাদায়ক বেগের পর মল নির্গত হয় এবং এরপর মল ত্যাগের সময় কোদ দিতে হয়। আসলে এলুমিনার রোগীদের রেকটামের কার্যক্ষমতা থাকে না, যার কারণে এই নরম মল যথেষ্ট কোদ দিয়ে বের করতে হয়। এই এলুমিনার রোগীদের ভিতরে আপনারা এটা দেখতে পাবেন। এবং এলুমিনা যখন আমাদের কাছে ছোট শিশু, নবজাতক বা যে কোনো শিশু 3 দিন, 5 দিন, 7 দিন পায়খানা করে না, সেক্ষেত্রে আপনারা এলুমিনাকে একটু লক্ষণ মিলিয়ে দিবেন, দেখবেন আপনারা কখনো ব্যর্থ হবেন না। খুবই দারুণ একটি মেডিসিন এলুমিনা এই ক্ষেত্রে। আমরা দেখি যে মেয়েদের মাসিকের পরিমাণ খুবই অল্প, ফ্যাকাশে হয়ে থাকে এবং মাসিকের পর প্রচন্ড ক্লান্তি অনুভব করে। এই ধরনের লক্ষণ পপুলাস বা কার্বো অ্যানিমালের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। এদের ঘাম হয় না বললেই চলে এবং গায়ের চামড়া শুষ্ক এবং খসখসে ধরনের হয়। পেশির আংশিক পক্ষাঘাত প্রবণতা, পায়ের গোড়ালির অবশ্যতা আমরা লক্ষ্য করি এই রোগীদের ভিতরে। এলুমিনা রোগীদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হ্রাস পায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। সেই জন্য অল্প বয়সে রোগী বৃদ্ধ হয়ে পড়ে বা বৃদ্ধের মতো দেখায়। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন এলুমিনা রোগীদের ভিতরে প্রায় পাবেন। মেয়েদের রক্ত শূন্যতা অ্যানিমিয়াতে এলুমিনা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। যদি তার অস্বাভাবিক জিনিস খাওয়ার অভ্যাস থাকে, তবে এলুমিনা কিন্তু খুবই একটি দারুণ মেডিসিন এই অ্যানিমিয়ার ক্ষেত্রে। আমরা আরো দেখতে পাই যে
সাদা স্রাব অধিক পরিমাণে নির্গত হয়, যা জাংবে পা পর্যন্ত গড়িয়ে পড়ে এবং রোগী ভীষণ দুর্বল অনুভব করে। এদের সাদা স্রাব হলো ডিমের লালার মতো স্বচ্ছ দড়ির ন্যায় কষযুক্ত ও হাজাকার হয়ে থাকে। এদের শৈল্যিক ঝিল্লি, মলদার যোনিপথ, চোখের পাতা, ঠোঁট, চর্ম ইত্যাদি স্থান শুষ্কতার কারণে ফেটে যায় এবং কাটা ফোটার মতো ব্যথা হয় এবং সংকোচন বোধ এলুমিনার একটি বিশেষ লক্ষণ। এলুমিনার রোগীদের আপনারা দেখবেন যে এলুমিনার রোগীদের শরীরে ঘামের অভাব প্রায় লক্ষ্য করা যায় এবং হাত পায়ের মরা মাংসযুক্ত উদ্ভিদ। এদের বুদ্ধিবৃত্তি এবং অনুভব শক্তি খুব ধীর, স্মরণ শক্তি অত্যন্ত ক্ষীণ এবং হীন। এলুমিনার রোগীরা মাথা সামনের দিকে নামালে এদের বুকে চাপ অনুভব করে, এই ধরনের অনুভূতি তারা প্রকাশ করে। আবার দেখবেন যে সরলান্তের নিষ্ক্রিয়তার কারণে নরম মল অনেক কষ্টে বের করতে হয় এদের নখ সহজে ভেঙে যায়, বিছানা গরমে অসহ্য চুলকানি, এটা প্রথমে বলেছি। তারপরে আমরা আরো দেখি যে বারবার মলত্যাগের প্রবৃত্ত হয়, কিন্তু কোথ দিলে প্রস্রাব নির্গত হয়, এই ধরনের লক্ষণও কিন্তু আমরা দেখতে পাই এলুমিনার রোগীর ভিতরে। দেহের অসারতার কারণে প্রস্রাব ধীরে ধীরে নির্গত হয়, আমরা এই লক্ষণগুলো এলুমিনার রোগীদের মধ্যে দেখতে পাই। আমরা আরো দেখি যে মাথা ব্যথা হলে কিছু মনে করতে অথবা নিজের চিন্তাধারাকে ব্যাখ্যা করতে পারে না। তারপরে দেখি যে নিম্নাঙ্গে অত্যন্ত ভারবোধ ও দুর্বলতা, তার জন্য মাঝে মধ্যে তারা বসে পড়ে। এবং দেখি যে চর্মরোগ ব্যতীত উত্তাপের সব লক্ষণ উপশম, কিন্তু গোসলের ঠান্ডা পানি কিন্তু এদের পছন্দ। স্রাবই খুব ক্ষতকর, এদের পায়ের তলা খুব নরম, তাই সে খালি পায়ে হাঁটতে পারে না। অন্ধকারে বা চোখ বন্ধ করা অবস্থাতে কোনোভাবে চলতে পারে না, চোখ বন্ধ করলে মাথা ঘুরে এদের। তারপর আরো দেখবেন যে এলুমিনাররা বলে যে প্যারালাইসিস রোগীর মতো দুর্বলতা অনুভব হয়। এরা বলে যে আমি এত দুর্বল যেন প্যারালাইসিস রোগীদের মতো হয়ে গেছি। দুর্বলতা এদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এই তো মোটামুটি ফিজিক্যাল লক্ষণ আমি বললাম। এবার অল্প কিছু মেন্টাল লক্ষণ বলি, অল্প কিছু গুরুত্বপূর্ণ কিছু মেন্টাল লক্ষণ। শরীরে শুষ্কতার অনুভূতি, যার কারণে বারবার গোসল করতে চায়। এদের দেখবেন যে এদের চামড়াগুলো এত খসখসে হয়ে যায় এই মিউকাস মেমব্রেন শুকিয়ে যাওয়ার কারণে, যার কারণে তারা অনেকের ভিতরে বারবার গোসল করতে চায়, অনেকে 2 বার 3 বার 4 বার করে গোসল করে। এই জিনিসটা কিন্তু আপনারা দেখবেন, এটা এলুমিনার রোগীরা করে। এই জিনিসটা রোগী মনে করে তার চেহারার ডিমের সাদা অংশ শুকিয়ে আছে অথবা তার চেহারায় মাকড়সার জাল আছে, এমন অনুভূতি এদের ভিতর প্রকাশ পায়। এলুমিনার রোগীদের মধ্যে বিমর্ষতা লক্ষ্য করা যায় এবং এরা সহজে কেঁদে ফেলে। তারপরে দেখবেন যে ধারালো অস্ত্র, রক্ত দেখলে রোগীরা ভয় পায় এবং আত্মহত্যার ইচ্ছা জাগে। এদের ভিতরে কিন্তু যখন তারা ডিলুশন এবং তাদের বিভ্রান্ত অবস্থার ভিতরে যখন তারা পড়ে যায় রোগের শেষ অবস্থার দিকে, তখন তাদের মনের মধ্যে কিন্তু এই ধরনের অনেক কিছু তারা তৈরি হয়। যারা এই জিনিসগুলো মানে যারা অসুস্থ, যারা এই ডিলুশন গুলো যাদের ভিতরে তৈরি হয়েছে, তারা বলতে পারবে যে এই লক্ষণগুলো কিরকম, খুবই ভয়ঙ্কর। তাদের ভিতরে এই জিনিসগুলো তখন আগ্রহ জাগে যে হাতটা কেটে ফেলি, গলাতে ছুরি চালিয়ে দিই, কিন্তু তারা পারে না, কিন্তু তারা ইচ্ছা প্রকাশ করে, কারণ এটা সম্পূর্ণ সিফিলিটিক টেন্ডেন্সি একটা। লিখতে এবং কথা বলতে প্রায় ভুল হয় এদের। এলুমিনার রোগীদের মধ্যে বিভিন্ন প্রকার ভয় রয়েছে, এই ভয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এলুমিনার দেখেন যে এদের মধ্যে কি রকম ভয় রয়েছে। এদের মধ্যে উন্মাদ বা পাগল হয়ে যাওয়ার ভয় আছে, ছুরি রক্ত দেখলে ভয়, এরা রক্ত দেখতেই পারে না। আমি এরকম অনেক রোগীকে দেখেছি বলে যে আমি রক্ত দেখতে পারি না, রক্ত দেখলে আমি অজ্ঞান হয়ে যাবো মনে হয়, এবং অনেকে তাই হয়, অজ্ঞান হয়ে যায় রক্ত দেখলে। এই এলুমিনার রোগীরা কিন্তু এরকম। তেলাপোকার ভয়, অমঙ্গল বা খারাপ কিছু ঘটবে এমন আশঙ্কা তার মনে সবসময় ঘুরতে থাকে, এবং বিচার ক্ষমতা হারিয়ে ফেলার ভয়, নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ভয়, এই ধরনের ভয়গুলো কিন্তু আমরা এলুমিনার রোগীদের মধ্যে দেখতে পাই। আমরা আরো দেখি যে রোগী শুষ্ক, প্রফুল্ল চিত্ত, কন্দনশীল, বেশ রোগা, হালকা শরীর, নম্র স্বভাবের এবং জৈব উত্তাপের অভাবযুক্ত এবং অবসাদ বায়ুগ্রস্ত হয়ে থাকে। এরা কথা বলতে ভুল করে, যা বলতে চায় না এমন কথা বলে ফেলে। আপনারা যখন কেস টেকিং করবেন দেখবেন এলুমিনার রোগী কিন্তু বাহির থেকে দেখতে খুব কঠিন মনে হবে, কিন্তু যখন কেস টেকিং করবেন এরা এমন কথা বলে ফেলবে যেটা বলা উচিত না, সেই কথাটা কিন্তু এরা বলে ফেলে। আপনারা যদি গভীরভাবে অবজারভেশন করেন এই জিনিসগুলো পাবেন এলুমিনার রোগীর মধ্যে। তারপরে দেখবেন যে লেখার সময় অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়, এদের লিখতে অনেক দেরি হয় এলুমিনার রোগীদের মধ্যে।
এলুমিনার রোগীরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত, বিরক্ত, শঙ্কিত এবং খিটখিটে মেজাজের হয়ে থাকে। এরা বিভিন্ন রকমের কল্পনা করে এবং এদের মধ্যে আত্মপরিচয় সম্পর্কে সন্দেহ রয়েছে। মনে হয় যে ত্বক যেন পিঁপড়া চলছে। এদের একটা অনুভূতি পাবেন যখন চর্মরোগের রোগী আসবে আপনাদের কাছে, অনেকে বলবে যে আমার এই চামড়া চুলকানির ভিতরে মনে হচ্ছে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। এইরকম লক্ষণও কিন্তু এলুমিনার রোগীর মধ্যে পাবেন। মুখের সংকোচন চরিত্রগত লক্ষণ এলুমিনার। তারপরে এদের ভেতর পাবেন যে এদের মেরুদণ্ডের নিম্ন দেশে যখন উত্তপ্ত মানে মেরুদণ্ডে যখন রোগ হয়, এটা যখন বাতের ব্যথা বা সাইটিকা বিভিন্ন রোগে যখন আসবে, তখন জিজ্ঞাসা করেন বলছেন যে একটা ছোট রড বা লোহা মনে মেরুদণ্ডের ভিতরে ঢুকাই দিচ্ছে, এইরকম একটা অনুভূতি এর ভিতরে কাজ করে, এরা বলে প্রকাশ করে। এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে মাজার অসুখ হলে এদের কিন্তু প্রায় পরিবর্তন ঘটে, বুদ্ধি বিশৃঙ্খলা হয়ে পড়ে এবং প্রতিবন্ধক হয়ে পড়ে। এরা নিজের খেয়ে হারিয়ে ফেলে এই ধরনের অসুখ হলে, বিশেষ করে এলুমিনার রোগীরা। তারপরে আমরা আরো দেখি যে সহজে নিজের দোষ স্বীকার করে এবং রেগে যায়। এরা সহজে কিন্তু নিজের দোষ স্বীকার করে। দুঃখিত, আমি একটু, আমাকে 10 সেকেন্ড সময় দেবেন। সহজে নিজের দোষ স্বীকার করে এবং খুব রেগে যায়। এবং এরা আরেকটা জিনিস করে যে রোগী মনে করে সবসময় যেন খুব ধীর গতিতে তার সময় চলছে, মানে সে ভাবে যে ব্যাপার কি, এত সময় কাটছে না, এত 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 লম্বা দিন, এত বড় রাত, মানে এর কাছে কিন্তু সব সময়টা কিন্তু ধীর গতিতে চলে। প্রচন্ড মানসিক ক্লান্তি দেখা যায় এদের মধ্যে। 1 ঘন্টাকে মনে হয় বুঝি অর্ধেক দিন। চিন্তা করতে খুবই কষ্ট হয়, এদের বোধ শক্তি স্বচ্ছ নয়। তারপরে দেখবেন যে এদের মধ্যে এরা দুঃখ, মনোকষ্ট, আশাভঙ্গজনিত কারণে অবসাদগ্রস্ত হয় এবং কাঁদুনের স্বভাবের হয়ে পড়ে। এরা কিন্তু যখন এই অসুস্থ হয় তখন একটুতে কেঁদে ফেলে, একটুতেই মনে করেন কেঁদে ফেলে। হ্যাঁ, এবং সকালবেলায় মাথায় দুঃখের চিন্তা ভাবনা আসে এবং ঘুম ভাঙার পর নিরানন্দ এবং অস্বস্তিতে ভুগে বা বোধ করে এরা। এই এলুমিনার রোগীরা এই ধরনের লক্ষণগুলো প্রকাশ করে। আমরা যদি আরো দেখি যে এলুমিনার মেন্টাল সিমটম অনেক বিশাল। আমি কিছু বলি আরো গুরুত্বপূর্ণ, যেমন এরা ভয় পেলে বা ভয় বোধ করলে তার মধ্যে একটা কাজ করে যে অসুখ হলে তখন তার ভিতরে ভয় সৃষ্টি হয় এবং সে মনে করে যে এই অসুখ মনে হয় আরোগ্য হবে না আমার। এদের ভিতরে আমরা প্রায় দেখতে পাই যে অসুখ চিকিৎসা নেওয়ার সময় এরা বলে যে এই রোগ আমার ভালো হচ্ছে না, এত চিকিৎসা করছি, এত চেষ্টা করছি, তাও ভালো হচ্ছে না। এরা কিন্তু আশাহত হয়ে যায়, এরা খেয়ে হারিয়ে ফেলে যে না, আমার অসুখ মনে হয় ভালো হবে না। এরকম ধরনের নেগেটিভ মেন্টালিটি এদের ভিতরে আপনারা পাবেন। তারপরে আমরা দেখি যে গলায় কিছু যেন একটা আটকি আছে, এমন অনুভূতি এলোমেলো রোগীদের ভিতরে আমরা প্রায় দেখতে পাই। তাহলে এই যে আমরা ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম গুলো আলোচনা করলাম, এই চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এরা শান্ত, লোভী, খুঁতখুঁতে, অসন্তুষ্ট, প্রতিবাদ সহ্য করতে পারে না, ছিদ্রান্বেষী, ঘৃণা পরায়ণ, দীর্ঘশ্বাস ফেলে, আত্মহত্যার ইচ্ছা, মৃত্যুর ভয়, খুব সহজে কেঁদে ফেলে, অনিচ্ছিকভাবে কাঁদে, কথা বলতে ও লিখতে ভুল করে, স্মৃতিশক্তি খুবই দুর্বল, ভুলে যায়, নিজের নামও ভুলে যায়, এমনকি নিজের নামও ভুলে যায়। এরা রেগে যায়, সহজে নিজের দোষ স্বীকার করে, তীব্র উত্তেজনা, ভীতি, বদমেজাজ ও ঘ্যানঘেনে স্বভাবের এরা হয়ে থাকে। এবং এলুমিনার ভিতরে আমরা দেখি যে এদের মেজাজ পরিবর্তনশীল, এদের মেজাজ খুবই পরিবর্তনশীল এবং দৃঢ় প্রত্যয়, আবার সে কখনো ভীরু। এরা এই যে বললাম যে ডিসিশন নিতে পারে না, এই বলছে যে আমি অপারেশন করাবো, আবার কিছু বলছে না অপারেশন করাবো না, চিকিৎসাই করি, ওষুধই খাই। এই ধরনের মেন্টালিটি কিন্তু এলুমিনার রোগীদের মধ্যে কিন্তু আমরা প্রায় দেখতে পাই। এরা সহজে চমকে যায় এবং রাগের পর এরা এই যে কষ্ট যেটা তাদের শুরু হয় এই যাত্রাটা। এবং আমরা যদি এটাকে জিস্ট করি যে এলুমিনারকে ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমকে জিস্ট করলে আমরা কিছু কথা পাই, যেটাকে আপনারা বলতে পারেন যে এলুমিনার ট্রিগার পয়েন্ট বলেন, মোরাল বলেন, যেটাই বলেন, মূল কথা আমরা যদি কটা শব্দ মনে রাখতে পারি তাহলে এলুমিনাকে কিন্তু খুব সহজে আমরা চিনতে পারবো। যেমন শুষ্কতা, শারীরিক ও মানসিক শুষ্কতা, এটা যদি আমরা মনে রাখি তাহলে এলুমিনা রোগী চিনতে কিন্তু আমাদের খুব একটা কষ্ট হবে না, কারণ এটা শারীরিকভাবে মিউকাস মেমব্রেন শুকিয়ে যায়, যার কারণে শারীরিকভাবে তার শুষ্কতা রয়েছে এবং তার মানসিক শুষ্কতাও রয়েছে, কারণ এদের মন, এদের ভিতরে কোনো নিরস, কোনো প্রাণ নাই, এই ধরনের মানুষ এদের মানসিকতা। এবং দেখা যায় যে অনুভূতিহীন এবং প্রতিক্রিয়াহীন,
এটা কিন্তু একদমই অনুভূতিহীন এবং প্রতিক্রিয়াহীন। আপনি কোনো কিছু বলবেন, ধরেন এই ধরনের রুগীরা আপনার কাছে আসলো, মানে মানে আপনার কাছে না, একটা পরিবারে ধরেন, একটা পরিবারে গেল, সে একটা বড় কিছু উপহার পেয়েছে, তো তাকে বলো যে তুমি তো বড় কিছু করেছো, সে এমন ভাবে উত্তর করবে যেন কিছুই হয়নি, মানে নিরাশ হবে, হ্যাঁ পেয়েছি। একদম অনুভূতিহীন এবং প্রতিক্রিয়াহীন, এই দুটি শব্দটি মনে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। অন্যের উপর নির্ভরশীল একজন অস্তিত্বহীন মানুষ, এটা কিন্তু অন্যের উপর নির্ভরশীল, এই কথাটা আমরা মনে রাখলে এলোমের চিন্তা খুব সহজ। কোষ্ঠবদ্ধতা, আপনারা জানেন যে কোষ্ঠবদ্ধতা এলোমেরার একটি বিশেষ ধরনের একটা ব্যাপার। কানের কোষ্ঠবদ্ধতা খুবই জটিল প্রকৃতির, এই কথাটা মাথায় রাখলে খুব ভালো করে বুঝতে পারবেন। এবং এদের প্রদর্স্রাব মানে সাদা স্রাবের সমস্যা রয়েছে। দুর্বলতা, শারীরিক ও মানসিক দুর্বলতা এবং বুদ্ধিবৃত্তির গোলমাল, এই কটি শব্দ যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে ইলুমিনার যে ড্রাগ পিকচারটা, এটা কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। ইলুমিনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে ইলুমিনার স্বপ্ন, আপনারা রেপার্টরি বের করলে দেখবেন যে ইলুমিনা কিন্তু বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখে। এবং আমাদের স্বপ্নের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা কেস টেকিং করার সময় অনেকে স্বপ্নের বিষয়টা গুরুত্ব দিই না, এড়িয়ে চলি। রোগীকে যদি প্রশ্ন করেন, দেখবেন যে এরা স্বপ্নের কথা বলবে। কারণ আমরা দেখেছি যে আমাদের অনেক মাস্টার মাস্টাররা স্বপ্নের লক্ষণ দিয়ে কিন্তু অনেক জটিল জটিল কেস সলভ করেছেন, তাদের কেস রেকর্ড গুলো পড়লে আমরা দেখতে পাই। আমরা ইলুমিনার ভিতরে যে ড্রিমের ভিতরে দেখি, আমাদের রাতুল মোহাম্মদ সজল স্যার একটি বই অনুবাদ করেছেন, স্বপ্নের একটি বই অনুবাদ করেছেন, বইটি অত্যন্ত দারুণ। ওখানে আপনারা অনেক স্বপ্নের লক্ষণ পাবেন। আমার তারপরে আমরা দেখি যে ইলুমিনার যে ফার্স্ট গ্রেডের যে লক্ষণগুলো রয়েছে স্বপ্নের, যেমন এরা স্বপ্ন দেখে ডাকাত এবং দস্যুর এবং উৎকণ্ঠার স্বপ্ন দেখে। এবং সেকেন্ড গ্রেডে যদি দেখেন যে এরা স্বপ্নের মধ্যে ভয়, তারপরে দুঃখ বা প্রণয় বা প্রেম ভালোবাসা সম্পর্কিত স্বপ্ন দেখে, বিরক্তকর মানে যেটা একদম বিরক্ত সৃষ্টি করে, এই ধরনের বিশৃঙ্খল স্বপ্ন কিন্তু এরা দেখে থাকে। এবং থার্ড গ্রেডে কিন্তু একক লক্ষণ অনেক লক্ষণ আছে থার্ড গ্রেডের ভিতরে। আমি অল্প সামান্য কিছু বলি। এলুমিনা রোগীরা দেখবেন যে এরা বলবে যে এরা বিয়ের স্বপ্ন দেখে, ঘোড়া তাকে তাড়া করছে, নিজে চুরি করছে, যে পানিতে নামছে তাতে যেন সাপ আছে, মাসিকের পর উৎকণ্ঠার স্বপ্ন, এই ইত্যাদি ইত্যাদি স্বপ্ন কিন্তু এরা দেখে থাকে। আমি একটি ছোট কেস দিয়ে আমার আজকের লেকচারটা আমি সমাপ্ত করব। আমার কাছে মালিয়া নামের 15 বছরের একটি মেয়ে আসে, তার মাসিকের সমস্যা এবং সাদা স্রাব নিয়ে এবং ঘুষঘুষানি জ্বর নিয়ে সে তার মায়ের সঙ্গে আমার চেম্বারে আসে। অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছে বহুদিন ধরে, যতক্ষণ খায় সে 4-5 দিন ভালো থাকে, তারপর আবার যা হওয়ার তাই। তার সিবিসি, তারপর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলাম যে কোনো কিছু ধরা পড়েনি। ফিজিক্যাল সিমটম রুচি, ঘুম, খাওয়া, ঘাম সব ঠিক আছে। মাঝে মধ্যে পায়খানা কষা হয়, মানসিক লক্ষণ তেমন পাইনি। তবে পেয়েছি আচরণগত কিছু ব্যাপার, তাতে আপনার সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখলাম যে এর কথা বলার ধরন এবং ভোকাল টোনের মধ্যে কিছু ইঙ্গিত, যেমন সে খুব আদরের সাথে, মানে খুব আদবের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলছে। আমি একটু অবজারভেশন করছি যে সে কি বলছে। তার মাকে বলছে যে আম্মু আমি একটু বাইরে যাব। মা বলছে কেন? আমার নাকে একটু পানি আসছে, তো আমি একটু দোকান থেকে একটু টিস্যু পেপার নেব, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নিয়ে আসবো। আমার মা বলছে যে ঠিক আছে যাও। তো এই যে দেখেন যে এলুমিনার রোগী, এই যে বাচ্চাটা, এই যে কিশোরী মেয়েটা, 15 বছরের মেয়েটা, সে তার মাকে কি সুন্দরভাবে বলছে আদবের সঙ্গে যে আমি কি যাব, আমি কি কিনতে যাব, আমাকে নাকে একটু পানি আসছে। এই কথা বলার জন্য তো কোনো 15 বছরের মেয়েকে তো আহ কোনো কিছু অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এই মেয়েটা তার মায়ের কাছ থেকে অনুমতি নিচ্ছে, তার মাকে জিজ্ঞাসা করছে। তার মানে নিজস্ব সক্রিয়তা বলতে কিন্তু তার কিছুই নাই। কিন্তু এখানে কিন্তু অবজারভেশন করলে কিন্তু আপনারা পাবেন। এবং আরো কিছু বিষয় রয়েছে যে যখন সে আসলো, তখন সে কোনো কথা বললে সে চট করে কোনো কথার উত্তর দিচ্ছে না, চুপ করে থাকছে, কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে, মায়ের দিক তাকাচ্ছে, মা বলছে বলো, তখন সে বলছে। এইভাবে সে আমার কাছে উত্তর করছে। তার মানে কি হলো যে তার শরীরটা তার, কিন্তু মাথাটা তার অন্যের। মানে সে নিজস্ব বলে কিছু নাই তার,
এটা আইডেন্টি ক্রাইসিস। এই মেয়েটাকে আমি এলুমিনা দিয়েছিলাম এবং এই মেয়েটা মোটামুটি বেশ 2 মাসের ভিতরেই তার এই সমস্যা থেকে সে রিকভারি করেছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি একটু অসুস্থতার কারণে বেশি কিছু বলতে পারলাম না।